সবাইকে স্বাগত। যারা 2022 সালে দশম শ্রেণীতে নতুন উত্তীর্ণ হয়েছে তাদের জন্য জানুয়ারি মাস থেকেই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু দেওয়া হয়েছে। আজ আমি তোমাদের এই ভিডিওতে ভৌতবিজ্ঞানের পার্ট 1 অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার পার্ট 1 নিয়ে আলোচনা করব। এই টাস্কটা তোমাদের কিন্তু পরিবেশের জন্য ভাবনা অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কিন্তু করা হয়েছে। দেখে নাও, স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের 20 নম্বরের জন্য প্রশ্ন। এক দাগে 3টি এমসিকিউ প্রশ্ন দিয়েছে 3 নম্বরের জন্য। তারপর 2 দাগে সত্য মিথ্যা নির্ণয় করো, মোট 5টি প্রশ্ন দিয়েছে 5 নম্বরের জন্য। 3 দাগে 2 নম্বরের প্রশ্ন মোট 3টি দিয়েছে, টোটাল 6 নম্বর। আর 4 দাগে 3 নম্বর করে মোট 2টি প্রশ্ন দিয়েছে, টোটাল 6 নম্বর। অর্থাৎ তোমাদের 1 থেকে 4 দাগ পর্যন্ত প্রশ্ন করা হয়েছে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে করে দিয়েছি এই ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন দেখে নাও, তোমাদের এক দাগের যে প্রশ্নটা আছে অর্থাৎ এমসিকিউ প্রশ্ন 1.1 প্রশ্ন, নিচের যেটি গ্রিনহাউস গ্যাস তা হলো। এক্ষেত্রে 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস সেটি আমাদের নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গ নম্বর অপশন অর্থাৎ N2O, নাইট্রাস অক্সাইড। এখন তোমাদের জেনে রাখা উচিত যে বাকি 3টা অপশন দেওয়া আছে অর্থাৎ N2O2H2 অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এইগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। অনেক সময় মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এসেছে এই টাইপের প্রশ্ন যে গ্রিনহাউস গ্যাস নয় এমন কয়েকটি গ্যাসের উদাহরণ দাও। সেক্ষেত্রে তোমরা জেনে নাও যে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার ডাইঅক্সাইড এইগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। ক্লিয়ার? আর এক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস হলো কোনটা? N2O অর্থাৎ গ নম্বর অপশন। ঠিক আছে। এখন 1.2 এর প্রশ্ন কি বলছে, যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলো। এক্ষেত্রে 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন অর্থাৎ CO2। মনে রাখবে, CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হলো প্রধান গ্রিনহাউস গ্যাস এবং এর জলীয় দ্রবণ কিন্তু আম্লিক প্রকৃতির হয়। তোমাদের বলে রাখি, এর জলীয় দ্রবণ বলতে কি, এখন তুমি যদি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জল যুক্ত করো অর্থাৎ H2O যদি যুক্ত করো তাহলে কিন্তু উৎপন্ন হবে কার্বনিক অ্যাসিড, যার সংকেত হলো H2CO3। ঠিক আছে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যদি জল অর্থাৎ জলীয় দ্রবণ যুক্ত করা হয় তাহলে কিন্তু কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ কিন্তু আম্লিক প্রকৃতির। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন। আশা করি বুঝতে পেরেছো। 1.3 এর প্রশ্ন, যে গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে না সেটি হলো। এক্ষেত্রে 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের প্রথম অপশন অর্থাৎ ক নম্বর অপশন N2 অর্থাৎ নাইট্রোজেন। ঠিক আছে। আর বাকি যে 3টি অপশন দেওয়া আছে এইগুলো কিন্তু তোমাদের ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী গ্যাস। ঠিক আছে। অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য বাকি সব অপশনগুলো কিন্তু মনে রাখবে, যেহেতু পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। 2 দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। মোট 5টি প্রশ্ন আছে, 5 নম্বর। 2.1 এর সত্য মিথ্যা হলো, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিনহাউস এফেক্ট ঘটছে। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যা। মনে রাখবে, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের কোনো স্তর নেই। মনে রাখবে, বায়ুমণ্ডলে শুধুমাত্র ওজোন গ্যাসের স্তর আছে, আর গ্রিনহাউস গ্যাসগুলি সাধারণত ট্রপোস্ফিয়ার যে স্তর আছে সেই স্তরে ঘোরাফেরা করে এবং জীবাশ্ম জ্বালানির দহনের ফলেই কিন্তু এই গ্রিনহাউস গ্যাসগুলি সাধারণত উৎপন্ন হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, তারপরে জলীয় বাষ্প, এইগুলো কিন্তু আমাদের ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই আমরা বলবো বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের কোনো স্তর নেই, এই জন্য উত্তরটা হয়ে যাবে কি সম্পূর্ণ মিথ্যা। 2.2 এর প্রশ্ন, ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সম্পূর্ণ সত্য। 2.3 এর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিনহাউস গ্যাস নয়। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সম্পূর্ণ সত্য। মনে রাখবে, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান দুটি গ্যাস হলো নাইট্রোজেন এবং অক্সিজেন, এবং এই দুটি গ্যাস কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, এই জন্য উত্তরটা হয়ে যাবে সত্য। 2.4 এর প্রশ্ন কি বলছে, উত্তপ্ত মাটি থেকে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয়, তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেডের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে কম। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কি মিথ্যা। মনে রাখবে, উত্তপ্ত মাটি থেকে যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সবসময় বেশি হয় যা সূর্য থেকে আগত ইনফ্রারেড রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের থেকে। ঠিক আছে। এক্ষেত্রে যদি বলতো লাস্টে থাকতো বেশি তাহলে উত্তরটা হতো সত্য, কিন্তু যেহেতু এটা কম বলেছে এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে মিথ্যা। 2.5 এর প্রশ্ন কি বলছে, কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণে ওজোনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। এক্ষেত্রেও কিন্তু উত্তরটা হয়ে যাবে কি মিথ্যা। মনে রাখবে, এক্ষেত্রে কিন্তু
কম শক্তি হবে না, বেশি শক্তির অতিবেগুনি রশ্মির শোষণে ওজনের অণু অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। তোমাদের যাদের ভট্টাচার্য ব্রাদার্সের বইটা আছে ভৌতবিজ্ঞানের, তাদের পৃষ্ঠ নম্বর 2-তে একদম লাস্টের দিকে দেখতে পাবে কিন্তু এই উত্তরটা দেওয়া আছে। আমি আবারও বলি, ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 2 নম্বর পৃষ্ঠার একদম লাস্টের দিকে কিন্তু উত্তরটা দেওয়া আছে। এই জন্য উত্তরটা হয়ে যাবে কি এক্ষেত্রে 2.5 মিথ্যা। এরপর দেখে নাও 3 দাগের প্রশ্ন কি বলছে, সংক্ষিপ্ত উত্তর দাও। মোট 3টি প্রশ্ন আছে, প্রত্যেকটির জন্য 2 নম্বর করে, টোটাল 6 নম্বর। 3.1 প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিংয়ের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। উত্তরটা লিখবে এইভাবে, প্রথমে হেডিং করে নেবে গ্লোবাল ওয়ার্মিংয়ের 2টি ক্ষতিকারক প্রভাব, তারপরে লিখবে 1 নম্বর পয়েন্ট দিয়ে এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এর মতো বৃদ্ধি পাবে ও প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে। 2 নম্বর পয়েন্টে লিখবে উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তূপ গলে যাবে এবং জলস্ফীতি ঘটবে, সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পেয়ে মহাপ্লাবন দেখা দেবে। এই দুটো পয়েন্ট লিখলেই হয়ে যাবে। এরপর দেখে নাও 3.2 এর প্রশ্ন, গ্রিনহাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতার সৃষ্টি হতো না, যুক্তিসহ সমর্থন করো। উত্তরটা এইভাবে লিখবে, প্রথমে হেডিং করে নেবে গ্রিনহাউস এফেক্টের উপযোগিতা, তারপর লিখবে যদি ভূ সংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি না থাকতো তবে ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেত। সেক্ষেত্রে ভূ সংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা দাঁড়াতো প্রায় -30 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতায় জীবকুলের বেঁচে থাকা অসম্ভব হতো এবং পৃথিবী থেকে জীবের অস্তিত্ব লোপ পেত। এরপর দেখে নাও 3.3 এর প্রশ্ন, ওজোন স্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার 2টি উল্লেখ করো। প্রথমে হেডিং করে নেবে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব, তারপর 1 নম্বর পয়েন্টে লিখবে মানুষের উপর প্রভাব, চামড়ার ক্যান্সার, মেলানোমা, চোখে ছানি পড়া ইত্যাদি রোগ হতে পারে। আর 2 নম্বর পয়েন্টে লিখবে উদ্ভিদের উপর প্রভাব, সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে ফলে শস্যের উৎপাদন কমে যাবে। এই দুটো পয়েন্ট এভাবে লিখলেই কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে, এখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই। 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। মোট 2টি প্রশ্ন আছে, প্রত্যেকটির জন্য 3 নম্বর করে, টোটাল 6 নম্বর। 4.1 এর প্রশ্ন, কাচের গ্রিনহাউসের মধ্যের বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে যে যে কারণে সেগুলি ব্যাখ্যা করো। 4.1 এর প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথমে লিখবে সূর্য থেকে আসা দৃশ্যমান আলোক রশ্মির অপেক্ষাকৃত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি, যাকে আমরা বলি ইনফ্রারেড রশ্মি, সাপেক্ষে কাচ তাপ শস্য বস্তু হিসেবে আচরণ করায় সেগুলি সহজেই কাচের দেয়াল ও ছাদ ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের মধ্যেকার মাটি ও উদ্ভিদকে উত্তপ্ত করে। ঘরের ভিতরে থাকা মাটি ও উদ্ভিদ যে তাপীয় বিকিরণ নিঃসরণ করে সেগুলি বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হয়। এই বিকিরণ সাপেক্ষে কাচ তাপ অস্বচ্ছ হওয়ায় সেগুলি কাচ ভেদ করে বাইরে আসতে পারে না। কাচ এই রশ্মির কিছু অংশ শোষণ করে উত্তপ্ত হয় এবং বাকিটা ঘরের ভিতরকার মাটিতে প্রতিফলিত করে, ফলে কাচের ঘরের ভিতরের উষ্ণতা বাইরের তুলনায় বেশি থাকে। এই পর্যন্ত ব্যাখ্যাটা লিখে নেবে, তারপরে চিত্রটা দিয়ে নেবে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই চিত্রটা আঁকবে। আমি এই উত্তরটা ছায়া প্রকাশনের যে সহায়িকাটা আছে সেখান থেকে সংগ্রহ করেছি, তোমরা ওই বই থেকে অর্থাৎ ছায়া প্রকাশনের সহায়িকা থেকে সংগ্রহ করতে পারো। এখানে উপরের দিকে যে এই চিত্রটা মানে এই অংশটা আঁকবে না, উপরের দিকে আমি যেটা লাল কালিতে করে দিয়েছি এটুকু আঁকবে না। তোমরা সুন্দর করে একটা কাচের এরকম ঘরটা এঁকে নেবে, কাচ লিখবে, তারপর উপর দিকে সূর্য দেবে, ক্ষুদ্র তরঙ্গের সৌর বিকিরণটা দেখিয়ে দেবে, তারপর নিচের দিকে লিখবে বৃহৎ তরঙ্গের তাপীয় বিকিরণ। এটা দেখো নিচের দিকে পড়ছে, আবার নিচ থেকে কাচের যে উপরে ছাদ আছে সেখানে গিয়ে প্রতিফলিত হয়ে আবার নিচের দিকে ব্যাক আসছে, অর্থাৎ ঘরের যে ভিতরের উষ্ণতা বা বাতাস সেটা কিন্তু উত্তপ্ত বেশি হচ্ছে বাইরের তুলনায়। এই পর্যন্ত করবে এবং ব্যাখ্যাটা সুন্দর করে লিখে নেবে, তাহলে কিন্তু 4.1 ফুল নম্বর আশা করি পেয়ে যাবে। এরপরে 4.2 এর প্রশ্ন, ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো। ওজোন স্তরে ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কী তা ব্যাখ্যা করো। অর্থাৎ 3 নম্বরের জন্য প্রথম অংশের জন্য 1 এবং দ্বিতীয় অংশের জন্য 2 নম্বর। প্রথম যে অংশটা আছে তার উত্তরটা দেখে নাও। প্রথমে লিখবে ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাস হলো ক্লোরোফ্লুরোকার্বন, যার প্রতীকটা লিখে রাখবে CFC, ঠিক আছে, অর্থাৎ CFC লিখলেও হবে। দ্বিতীয়বারের উত্তরটা দেখে নাও। প্রথমে লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস তৈরি ও ওজোন গ্যাসের বিয়োজন, এই 2 বিপরীত প্রক্রিয়ার মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে, কিন্তু মনুষ্যসৃষ্ট কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন ব্র্যাকেটে লিখে রাখবে CFC, NO ইত্যাদি
ব্যবহারের ফলে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের উৎপাদন হার অপেক্ষা বিয়োজনের হার অত্যধিক বেড়ে যাওয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। ওজোন স্তরের এই পাতলা হওয়ার ঘটনাই হলো ওজোন স্তর ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ। ঠিক আছে, এই পর্যন্ত লিখবে, তাহলে কিন্তু 4.2 প্রশ্নের উত্তর একদম কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এখানে 3 নম্বরের প্রশ্ন আমাদের টু দ্য পয়েন্ট উত্তর করতে বলেছে, তাই আমি সঠিকভাবে খুব কম শব্দের মধ্যে উত্তরটা করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এর আগে আমি তোমাদের অঙ্কের পার্ট 1-এর ভিডিওটা আপলোড করে রেখেছি, যারা দেখোনি দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্স এবং প্লে লিস্টে কিন্তু লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। এর পরবর্তীতে আমি তোমাদের জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইংরেজি, বাংলা প্রত্যেকটা সাবজেক্টের পার্ট 1-এর ভিডিও পরপর আপলোড করব। আশা করি প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করো।